সাহেব নোবেল পাওয়ার পরেই উনি এই দুই নেতা আওয়ামী লীগ বিএনপিকে বিদায় করে দিয়ে উনি গত টার্মে আপনারা জানেন উনি প্রধানমন্ত্রী হইতে চাইছিলেন। এইবারও উনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের বাংলাদেশে তার পা রেখেছেন, তখনই সাথে সাথে তিনি আমাদের ডেকে বলেছেন যে তোমরা বাংলাদেশের প্রত্যেকটি জায়গা হওয়ার পরে আজকে আমাদেরকে ছাড়তেছে, যেটা দেশ বদল হয়ে গেছে, যে নামে সবকিছু বদল হওয়ার পরে আজকে আমাদেরকে ছাড়তেছে। জানো ওরা ওদের অস্তিত্ব নাই, সবাই সবার অস্তিত্ব রক্ষা করে বিদেশে চলে গেছে, আমাদের ইউনিফর্মটাকে কালো করে দিয়ে গেছে। এই ইউনিফর্ম আমাদের গুলি করে করে লাভ নামানো লাগছে, কিন্তু গুলি করলে মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকি ডিজাইন। এটা স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করা। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্ক্রিনের শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন। ব্যারিস্টার সুমন ভাই ওরফে ব্যারিস্টার সুমন ভাই ফাটাকৃষ্ট, উনি কিন্তু এখন দেশের বাইরে আছে, দেশের বাংলাদেশে উনি নাই, কারণ বাংলাদেশে ওনার মতো থাকার মতো কোনো পরিবেশ নাই। তাই উনি পরিবেশ পরিস্থিতি বুঝেই আগেই লাপাত্তা হয়েছে। আমাদের সাধারণ জনগণের কষ্ট উনি বুঝেছে। প্রিয় দর্শক, এই সুযোগবাদী লোকরা কিন্তু এক এক সময় এক এক রকমের কথা বলে। যেমনটি বলেছে আমাদের বর্তমান বিপদে পড়া ছাত্রলীগের ভাইদের উপলক্ষে। অবশ্যই এই ছাত্রলীগের ভাইয়েরা যদি কোনো ভাই যদি এই ভিডিওটি দেখেন, আপনি কমেন্ট করে জানাবেন যে ব্যারিস্টার সুমন ভাই যে কথাটা এখন বলেছে, এই কথাটা কিন্তু আরো আগে বলা উচিত ছিল। যাই হোক, উনি কিন্তু এই কথাগুলো বলেছে আপনাদের উদ্দেশ্যে, আপনারা আপনাদের সচেতন নাগরিক হিসেবে। প্রিয় দর্শক, উনি একটা কথা কিন্তু খুবই ভালো বলেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে আপনার উদ্দেশ্যে বলেছে যে যদি কোনো সরকারি লোক আহত হয়, তারা কিন্তু সরকারিভাবে তারা চিকিৎসা পায়। একজন ছাত্রলীগ কর্মী যদি আহত হয়, তাকে কিন্তু তার নিজের টাকা দিয়েই তার চিকিৎসা খরচ চালাইতে হয়। এটা সুন্দর ভালো কথা বলছে। কিন্তু এই যে ছাত্রলীগদের যে নেতারা চালায়, সেই সমস্ত নেতারা তো তাদের টাকা দেয়, যার জন্য টাকার বিনিময়ে তারা চলে আসে। দর্শক, এই ব্যারিস্টার সুমন ভাই কিন্তু এক এক সময় এক এক রকমের কথা কয়। সে মিনিটি রূপ চেঞ্জ করে। সে তো বাংলাদেশের ফাটাকৃষ্ট ছিল। ব্যারিস্টার সুমনের তো কোনো দোষ ছিল না, ব্যারিস্টার সুমনের কোনো অপরাধ ছিল না, কেন সে পালাইলো? অবশ্যই কি সে কি দুর্নীতি করেছে, যেটা আমরা জানতাম না? অবশ্যই করতেছে। দুর্নীতি যদি সে না করতো, মারির ভয়তে সেই দেশ ছাড়তো না। ব্যারিস্টার সুমন ভাই আমার একজন আইডল ছিল। ব্যারিস্টার সুমন ভাইকে আমি অনেক ফলো করতাম। ব্যারিস্টার সুমন ভাইকে দিয়ে আপনাদের সাথে অনেকভাবে অনেক রকমের ভিডিও পরিচয় করাইছি। এই ব্যারিস্টার সুমন ভাই কিন্তু এখন বিদেশে যেয়ে এক এক সময় এক এক রকমের কথা বলতেছে, এক এক সময় এক এক রকমের ভিডিও আপলোড করতেছে। ব্যারিস্টার সুমন ভাই সব শেষে যে কথাই বলতেছে যে বাংলাদেশের আমি থেকে ভুল করেছিলাম, আমি কিছু কিছু কাজ করেছি, খুবই ভুল করেছি। নিজের ভুল যখন নিজে মানুষ বুঝতে পারে, তখন তার বিচারটা সে নিজেই করে। দর্শক, বেশি কথা বাড়াবো না, চলুন সেই ব্যারিস্টার সুমন ভাই কি বলেছিল ছাত্রলীগদেরও উদ্দেশ্য, আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি। চলুন সেই ভিডিও ক্লিপটা দেখি। দেখার পরে যদি আপনার মনে হয় আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের বাংলাদেশে তার পা রেখেছেন, তখনই সাথে সাথে তিনি আমাদের ডেকে বলেছেন যে তোমরা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, হসপিটালে বা যেই যে জায়গায় আমাদের যে ভাইরা যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছে, তাদের কাছে যাও, তোমরা খোঁজ নাও এবং এটার একটা কমপ্লিট লিস্ট করে আমাদেরকে দাও, যেন এই যে মানুষগুলো রয়েছে যাদের এখন এই অবস্থা, তাদের কারণেই তো আজকে বাংলাদেশে আমরা মুক্ত একটি নিঃশ্বাস নিতে পারছি। তো তিনি বলেছেন যে অবশ্যই ওই মানুষগুলোর প্রায়োরিটি আমাদের সবার আগে। আমরা রাষ্ট্র গঠনে যাব ওই মানুষগুলোর খোঁজ খবর নেওয়ার পরে, আমাদের লিস্টটি গঠন করার পরে। সেই জায়গা থেকে আজকে আমরা ঢাকা মেডিকেলে এসেছি। আমাদের সমন্বয়ক টিমের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় অলরেডি যাওয়া শুরু করেছেন এবং যাবেন। আমরা স্পষ্ট করে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আমাদের যে ভাইরা যাদের আমরা এতদিন যতটুকু খোঁজ নেওয়া প্রয়োজন ছিল আমরা নিতে পারিনি, আজ থেকে সে ভাইদের দায়িত্ব আমরা নিচ্ছি। সে ভাইদের দায়িত্ব এই রাষ্ট্র নিবে, কারণ আজকে তাদের এই অবস্থা শুধুমাত্র এই রাষ্ট্র বিনির্মাণের এই যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। তারা এই 24-এর যুদ্ধের এক একজন শহীদ
এক একজন যোদ্ধা, এক একজন তারা তাদের জায়গা থেকে নেতা। আমরা শুধু এগুলো সমন্বয় করেছি, কিন্তু তারা জীবন দিয়েছে বলে আমাদের রক্তে ওই তাড়নাটা এসেছে যে না, আমাদের কিছু করতে হবে, আমরা রাজপথে নেমেছি। সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই যে আমরা বরাবরই অসংখ্য শো অফ দেখেছি রাজনীতির মাঠে, আসলে যে আসা হয় কয়েকজনকে দেখে চলে আসা হয়, আমরা সেটি করতে আসিনি। আমরা আপনাদেরকে শুধু আমাদের বার্তাটি জানিয়ে দিলাম, আপনারা এখন আপনাদের জায়গা থেকে এইখানে যে ভিড়টি হচ্ছে এটা আমরা প্রত্যাশা করি না একটা মেডিকেল কলেজের সামনে ভিড়টি হোক। সেই জায়গা থেকে আমরা ছোট্ট করে টিম ভাগ করে দিব, ওই টিমগুলো নিজেদের দায়িত্বে তাদেরকে ওয়ার্ড হসপিটাল ভাগ করে দেওয়া হবে, তারা যাবে এবং ওই যে লিস্টটি সেই লিস্টটি করা হবে। অর্থাৎ আমরা আমাদের কাজও করতে চাই, আবার ওখানে যারা রয়েছে আমাদের ভাইয়েরা বোনেরা তাদের যেন কোনো অসুবিধা না হয়, হসপিটালের যেন পরিস্থিতি খারাপ না হয়, সেটিও আমাদের লক্ষ্য রাখতে হবে। সেই জায়গা থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদের কাছে আরেকটি চাওয়া আমাদের, আপনাদের কাছে যদি এরকম কোনো তথ্য থাকে যেই তথ্যটি দিয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করতে পারবেন, অনুগ্রহ করে আমাদেরকে এটি দিবেন। আমরা কথা দিচ্ছি আমাদের ভাইরা সুস্থ হয়ে বাড়ি না যাওয়া পর্যন্ত আমাদের এই যে রাজপথে নেমে আসা ভাইদের খোঁজে বোনদের খোঁজে সেটি থামবে না। ধন্যবাদ। এই যে বাংলাদেশের স্বাস্থ্য খাতের ধস, এইটার পেছনে রয়েছে একটি স্বৈরাচারী সরকার। আমি সরকার বলতে চাই না তাকে, একটি স্বৈরাচারী সন্ত্রাস, এবং সেই সন্ত্রাসের সাথে তাদের যে দোসররা আছে তাদের চালানো ফ্যাসিজম, তাদের চালানো গণহত্যা, তাদের চালানো হলো ক্র্যাকডাউন। সেই ক্র্যাকডাউনের ফলে বাংলাদেশের স্বাস্থ্য খাত আজ ভেঙে পড়ছে। কিন্তু আপনারা জানেন যে আমাদের নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তারা বদ্ধপরিকর। তারা বলেছেন যে এই যে যতজন অসুস্থ হয়েছে, আহত হয়েছে এবং যারা নিহত হয়েছে তাদের দায় রাষ্ট্রই নিবে, এবং সেই সাথে যত দ্রুত সম্ভব যারা আহত রয়েছেন তাদেরকে প্রয়োজনে হলো গিয়ে সিএমএইচ অথবা যদি প্রয়োজন হয় বিদেশি নিয়েও যদি ভালো ট্রিটমেন্টের দরকার হয় সেই ব্যবস্থা, উন্নত চিকিৎসার ব্যবস্থা তারা করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম দিন এয়ারপোর্টে ল্যান্ড করে উনি যে বিষয়টি প্রথমে অ্যাড্রেস করেছেন, ইনফ্রাস্ট্রাকচার থেকে আমাদের দেশের মানুষ বেশি গুরুত্বপূর্ণ। আমাদের দেশের মানুষ যেহেতু বেশি গুরুত্বপূর্ণ, উনি প্রথম দিনই বলেছেন যারা এই গণ আন্দোলনে, আমাদের গণ অভ্যুত্থানে এই স্বৈরাচার ফেসিবাদী সরকারকে পতন করতে গিয়ে যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, বিশেষ করে যারা নিহত হয়েছে তাদেরকে জাতীয় বীরের মর্যাদা দেওয়া হবে। এবং যারা আহত হয়েছে, আমরা আজকে হসপিটালে যখন গিয়েছি দেখেছি আমাদের একটা হসপিটালে করুণ একটি চিত্র, একটি মধ্যযুগীয় কায়দায় এভাবে নির্যাতন করা হয়েছে কিনা। ৭১-এ প্রথম স্বাধীনতা যুদ্ধ পাকিস্তানি বর্বর এভাবে মনে হয় গুলি চালায়নি, সেটা আমরা দেখিনি। কিন্তু আজকে আমরা যখন দেখছি সেটা আমাদের হৃদয় কেঁপে ওঠে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে যারা আহত হয়েছেন তাদেরকে সিএমএইচে, প্রয়োজন অনুযায়ী সিএমএইচে এবং প্রয়োজন অনুযায়ী বিদেশে নেওয়ার ব্যবস্থা করা হবে এবং পরবর্তীতে সুস্থতার পরে তাদেরকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমন ভাই এতক্ষণে যে ব্যারিস্টার সুমনের ভিডিও দেখলেন, আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। প্রিয় দর্শক শ্রোতা, যদি ভালো লেগে থাকে, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন ভাইয়ের আরো অনেক ভিডিও আছে, এখন আপনাদের সাথে কয়েকটি কথা বলবো একটি ভিডিও সম্পর্কে। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন ভাই এখনো উনি বলতেছে দরকার হলে আমাকে বহিষ্কার করব, দরকার হলে আমি দলের থেকে পদত্যাগ করব। ক্যারে ভাই, আপনি আরো আগেই করতে পারতেন। আপনি যখন দেখলেন এই দুর্নীতিবাজদের সাথে আমার থাকা সম্ভব হবে না, আপনি কেনই বা থাকতে গেলেন তাদের সাথে? আপনি তো একজন ব্যারিস্টার ছিলেন, আপনার কোনো টাকা পয়সার অর্থ সম্পদের লোভ ছিল না। আপনার এলাকায় আপনি অনেক উন্নয়নমূলক কাজ করেছেন, সারা বাংলাদেশ দেখেছে, সারা পৃথিবীর লোকে দেখেছে। অথচ আপনি কেন এই দুর্নীতির সাথে জড়াই গেলেন? আপনি কেন গোলামি করতে গেলেন, কেমন চামচামি করতে গেলেন? মানুষ আপনাকে এখন চামচা কয়ে গালি দিতেছে। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন ভাই এমনই একজন লোক, বাংলাদেশের ফাটাকেষ্ট। তো সেই বাংলাদেশের ফাটাকেষ্ট গরিব দুঃখীদের কথা শুনতো এবং গরিবের কথা জনপ্রিয়তা এতটাই পেয়েছিল, ব্যারিস্টার সুমন ছাড়া কিছু বুঝতো না। প্রিয় দর্শক, এই ব্যারিস্টার সুমন ভাই লাস্টে আমরা জানতে পারলাম তিনি নাকি সরকারের দালাল ছিলেন, সরকারকে উনি বোঝাইতেন, সরকারের কথা ছাড়া উনি চলতেন না। কেন রে ভাই, আপনি এই ছাত্র আন্দোলনকে নিয়ে একদম বিশাল বিশাল এমন এমন কিছু স্ট্যাটাস দিছেন, এমন এমন কিছু কথা বলেছেন যার জন্য আজকে ছাত্র সমাজ আপনার থেকে অনেক দূরে। কেন আপনার বাংলাদেশ ছেড়ে বিদেশ পড়ে থাকা লাগবে? এখন তো আপনি কতদিনের মধ্যে আসবেন কিনা, কতদিন বন্ধু বাংলাদেশে ঢুকবেন কিনা, শুনছি আপনার বাড়িটাও নাকি পুড়িয়ে দিছে। আপনি এতটা কাজ করেছেন, এতটা ভালো ভালো কাজ করেছেন, আপনিও কি লাস্টে এই বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো হয়ে গেলেন? বিগত 15 বছর ধরে
যে নাকি কাজ করছে সারা বাংলাদেশ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কাজ করেছে, উন্নয়নমূলক কাজ করেছে, তাকে আজকে মানুষ 3 দিনে ভুলে গেছে। আর আপনি তো ব্যারিস্টার সুমন, আপনাকে তো মনে রাখার প্রশ্নই ওঠে না। তাহলে সব শেষের কথা হচ্ছে এটাই ভাই, আপনারা যে যেখানেই যাই করেন, সামরিকভাবে এই ক্ষমতার বড়াইয়ে, ক্ষমতার অপব্যবহার করে আপনারা যে সমস্ত কর্মকাণ্ড করেন সাধারণ মানুষের সাথে, সাধারণ মানুষ এটা মেনে নিতে পারে না। সাধারণ মানুষ দেখেন আপনাদের সাথে কি ধরনের ব্যবহার করছে। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন ভাই যে এমনিতেই আমার খুব ভালো। ইউনূস সাহেব নোবেল পাওয়ার পরেই উনি এই দুই নেতা আওয়ামী লীগ বিএনপিকে বিদায় করে দিয়ে উনি গত টার্মে আপনারা জানেন উনি প্রধানমন্ত্রী হইতে চাইছিলেন। এইবারও উনি ষড়যন্ত্র করে আবারও উনি প্রধানমন্ত্রী হইতে চান। একটা মানুষ যখন বারবার প্রধানমন্ত্রী হইতে চান, তখন উনি কিন্তু মনে রাখবেন যে তার মনের মধ্যে কিন্তু কোনো ভালো জিনিস নাই। পদ্মা সেতুতে উনি বিরোধিতা করছেন। শুনেন, যাই করুক না কেন, উনি বাংলাদেশের বিরোধিতা করতেছেন। এইটা বাংলাদেশের জন্য কোনো ভালো হবে না। এবং উনি যত বড় নোবেল বিজয়ী হন না কেন, নিজের দেশের বিরোধিতা করে আমার মনে হয় উনি কোনোদিন মানুষের মনে জায়গা নিতে পারবেন না। এই জন্য সর্বশেষে একটা কথা বলতে চাই, দুঃসময়ে দাঁড়ানোই কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের কাজ। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বলবো, বহুত যুদ্ধ জয় করে আপনি আসছেন, 21শে গ্রেনেড হামলার মতো এই হামলা থেকে আপনি বেঁচে আসছেন। আপনি কিন্তু আল্লাহর রহমতেই বেঁচে আছেন এই পৃথিবীতে। আপনার ভয়ের কিছু নাই, সামনের দিকে এগিয়ে যান। আল্লাহ উপরে, আল্লাহর বিশ্বাস যেহেতু আমাদের আছে, মনে রাখবেন আপনাকে কেউ এখানে দাবায় রাখতে পারবে না। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন, আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায়, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।